আমরা একটি উন্নত দেশের নাগরিক হতে চাই। শহীদ জিয়া, খালেদা জিয়া আগামী দিনে নেতৃত্ব দেবে তারেক রহমান। বাংলাদেশ এক দশকের মধ্যে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র। আমি এমন একজনের স্মরণ সভায় আপনাদের সামনে বক্তব্য রাখছি, আজই হতে প্রায় 150 বছর আগে, যদি ঠিক ধরি 140 বছর আগে, বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ছয়াধানগড় গ্রামে মুকুটহীন সম্রাট, এই ক্ষণজন্মা মজদুর জননেতা লড়াই সংগ্রামের পথ পরিক্রমায় ধীরে ধীরে পরিণত হয়েছিলেন আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার সত্যিকার অর্থে নিপীড়িত, নির্যাতিত, ভাগ্যহত, মেহনতি মানুষের সত্যিকার নেতা। এক বৈচিত্র্যময় এক জীবনের অধিকারী ছিলেন। সত্যিকার অর্থেই ইতিহাসে এই নেতাকে নিয়ে বাংলাদেশের জন্মগ্রহণকারী যারা ক্ষমতায় অধিষ্ঠান হয়েছে, রাষ্ট্র শাসন করেছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ক্ষমতার এই চক্রে যারা ছিলেন, তাদের চাইতে বেশি আলোচিত, বেশি গবেষণার চরিত্র হচ্ছে মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী রোমের সম্মেলনে গিয়েছে, বিশ্ব সম্মেলনে। মাথায় লালের টুপি, সফেদ পাঞ্জাবি আর লুঙ্গি পরে গেছেন। সমস্ত সম্মেলনে অংশগ্রহণকারী দুনিয়ার তাবৎ নেতা দৃষ্টি আকর্ষণ করেছে মাওলানা ভাসানী। ফরাসি বিপ্লবের প্রাণকেন্দ্র ফ্রান্স গিয়েছেন রাষ্ট্রীয় সফরে। এই ভারতবর্ষ শাসন করা পরে 200 বছরের সেই যার সূর্যাস্ত যেত না, যে দেশকে উল্লেখ করা হতো, ব্রিটিশ দেশে রানীর আমন্ত্রণে গিয়েছে, সেখানে উনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নেতারা মাওলানাকে আমন্ত্রণ করে নিয়ে গেছে। সেখানে ওনার চরিত্রের উপরে আজও গবেষণা হয়, লেখা হয়। রুশ বিপ্লবের পরে পৃথিবীর সারা জাগানো বিপ্লব 1917 সালে সোভিয়েত এবং রুশ বিপ্লবের নেতারা মাওলানা ভাসানীকে নিয়ে গেছেন। সেখানে উনি সফেদ পাঞ্জাবি আর মাথায় টুপি আর লুঙ্গি পরা এই লাল মাওলানা গিয়েছেন। মহাচীনের দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম পরবর্তী মাও সেতুংয়ের আমন্ত্রণে চীন সফর করেছে। প্রায় 19 বছর ধরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা পৃথিবীর পরাক্রমশালী শক্তি আমেরিকার বিরুদ্ধে যে ভিয়েতনামের বীর জনতা লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, সেই হো চি মিনের ডাকে মাওলানার আমন্ত্রণ গ্রহণ করে ভিয়েতনাম সফর করেছে। ল্যাটিন আমেরিকার বহু ক্ষুদ্র ক্ষুদ্র দেশে গিয়েছেন। সর্বশেষ ভারতের প্রতিটি রাজ্যে, প্রতিটি জনপদে এবং এই আধুনিক কালে আধুনিক রাষ্ট্র গঠনের দেশ সিঙ্গাপুরের লিগুয়ানের আমন্ত্রণে মাওলানা ভাসানী সিঙ্গাপুর সফর করেছেন। সমস্ত দেশ সফর করার শেষে সমস্ত দেশ থেকে উনি যা কিছু অর্জন করেছে, শিখেছে, তা হচ্ছে এই ভাগ্যহত এই জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য উনি সেই বক্তব্যগুলো বোধগম্য ভাষায় আমাদেরকে উদ্দীপ্ত করার জন্য উনি তুলে ধরেছেন। মাওলানা ভাসানীকে আমরা আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত নেতায় আমরা স্বীকৃতি দিয়েছিলাম। মৃত্যুর পরেও আর এই স্লোগান কারো নামেই বলা হয় না, যে স্লোগান মাওলানার জন্য যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী। মাওলানা ভাসানীর উপরে যত গবেষণা পুস্তক লেখা হয়েছে, যত অনুসন্ধানমূলক রিপোর্টিং করা হয়েছে, শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর তাবৎ গণতান্ত্রিক আন্দোলনে, শোষণ মুক্তির লড়াই, অধিকার আন্দোলনের লড়াই একটা অনুপ্রেরণার ব্যক্তিত্ব মাওলানা ভাসানী। 1976 সালের 17 নভেম্বর ময়মনসিংহ মহকুমার টাঙ্গাইল ময়মনসিংহ জেলার
টাঙ্গাইল মহকুমার সন্তোষে উনি শেষ বয়ান এবং সেখানে সমাহিত। আজকে সকাল বেলায় আমি আমন্ত্রণে গিয়েছিলাম সেখানে। 2 দিন আগে 10 দিন ব্যাপী এক মেলার উদ্বোধনের অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছিলেন, আমি সেখানে গিয়েছিলাম। সারা বাংলাদেশ থেকে কত মানুষ এসেছে, আশেকান, মুরিদান, ভক্ত, বিপ্লবী আন্দোলনের অনুসারী, প্রগতিশীল রাজনৈতিক ছাত্রকর্মী, চিকিৎসক, শিক্ষক, সমাজের সর্বস্তরের মানুষ এসে এক মিলন মেলায় মিলিত হয়েছে সন্তোষে, যেখানে শুয়ে রয়েছেন এই মহান নেতা। আজকে তার জীবনী থেকে আমরা কি শিখব? ওনার সারা জীবনের যে লড়াই ছিল, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে তাঁতি, মাঝি, মেথর, মজলুম, ভাগ্যহত, অসহায় জনগণের মুক্তির কথা উনি বলে বেড়াতেন। হ্যামিলনের বংশীবাদকের মতো যে কবিতা আমরা পড়েছি, তার চেয়েও জীবন্ত হ্যামিলনের বংশীবাদক ছিলেন মাওলানা ভাসানী। আগের মতো তো সেই আজকে যন্ত্র চালিত যানবাহন ছিল না, রেলপথ তখন সবে ছোট্ট কিছু চালু হয়েছে। মাওলানা যে পথ দিয়ে ছুটতেন, সেই পথে অগণিত মানুষের এক যাত্রা শুরু হতো, এক মহামিছিলে মিলিত হতেন, যেখানে মাওলানা তার ঠাঁই নিতেন। এই ভাগ্যহত মানুষকে জাগানোর জন্য 3 কৃষক সম্মেলন করেছেন। আপনারা মহিপুরের কৃষক সম্মেলনের নাম শুনেছেন, পাকশির কৃষক সম্মেলনের নাম শুনেছেন, আর সন্তোষের কৃষক সম্মেলনের নাম শুনেছেন। ছোট ছোট বহু সম্মেলন করেছেন। এক একটা সম্মেলনের এক একটা প্রেক্ষাপটে উনি এক এক সময় সময়ের ঠিক সঠিক কথাকে সময় মতে উনি বলেছেন। জীবনের শেষ বয়ানে উনি এই বাংলাদেশটা, এই খণ্ডিত বাংলাদেশ যেটুকু নিয়ে উনি সন্তুষ্ট হননি, উনি বলেছেন এই বাংলা আমার, আমার আসাম আমার, ত্রিপুরা আমার, পশ্চিমবঙ্গ আমার এবং আরাকান আমার। এই বৃহৎ বাংলা যেদিন পূর্ণ হবে, সেদিনই আমার পরিপূর্ণ স্বাধীনতা আমাদের রূপ লাগবে। আর এরপরে এই ভূখণ্ডটাকে নিরাপদ রাখার জন্য উনি কখনোই কোনো শাসকের অংশীদার হননি। শাসনের অংশীদার না হয়ে উনি জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় একজন শিক্ষকের ভূমিকা পালন করেছেন। যখন চাবুক মারা দরকার, যখন আদর করা দরকার, যখন সহাগ করা দরকার, যখন তাকে টেনে হিস্ট্রে মাটিতে কখন নামানো দরকার, সেটা নিঃশর্তভাবে মাওলানা দেখে। এই যে দীর্ঘ পথ পরিক্রমা, কংগ্রেসের জন্ম দিয়েছে স্বাধীনতার, কংগ্রেসের দ্বিচারিতার কারণে মুসলিম লীগের জন্ম দিয়েছেন এই মহান ক্ষণজন্মা নেতা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালনকালীন আওয়ামী লীগের সীমাবদ্ধতাদেরকে ক্ষমতা ছুড়ে 1954 সালে যখন আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠান করার পর আওয়ামী লীগ ত্যাগ করে উনি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানী গঠন করলেন। এই বিচিত্র এই নেতা কখনোই কোনো ক্ষমতায় অংশীদার হননি। মুসলিম লীগ তার ক্ষমতায়, আওয়ামী লীগ তার ক্ষমতা, যুক্তফ্রন্ট তারই নেতৃত্বে ক্ষমতা, কোন ক্ষমতার উনি অংশীদার হননি। কিন্তু আমরা এখন কি দেখি? ক্ষমতার অংশীদার হওয়ার জন্য নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়ে আমরা সব কিছু করি। মাওলানা এখন আমাদের কাছে একটা জ্বলন্ত উদাহরণ যে ক্ষমতার বাইরে থেকেও এত প্রভাব এই জনপদের উপরে, আর শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়ার উপরে মাওলানার এক প্রভাব। এই ক্ষণজন্মা এই নেতার দূরদৃষ্টি দিয়ে জীবন সয়ান নেয়। ওনার কাছে গিয়েছেন সমস্ত শাসকেরা,
ভারতবর্ষের সমস্ত প্রভাবশালী রাজনীতিকরা, পাকিস্তানের সমস্ত প্রভাবশালী রাজনীতিকরা, বাংলাদেশের সমস্ত প্রভাবশালী রাজনীতিকরা যখনই বিপদে পড়েছে মাওলানার কাছে গিয়েছে দীক্ষা নিয়ে জনগণের রোষ রোষ থেকে বাঁচার জন্য। পাকিস্তানে লৌহ মানব আয়ুব খা গিয়েছে, ইয়াহিয়া খা গিয়েছে, লিয়াকত আলী গিয়েছে। দেশ স্বাধীনের পর শেখ মুজিব বারবার ছুটে গিয়েছেন, সন্তোষে গিয়েছেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সন্তোষে গিয়েছেন। আওয়ামী লীগের সমস্ত পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ সন্তোষে গিয়েছেন। বাংলাদেশের ভাগ্য হতো আর এক রাজনীতি, বাংলাদেশের রাখাল রাজা খ্যাত আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াকে মাওলানা জীবন সয়ান্নে সারা জীবন প্রায় 100 বছর কোন ক্ষমতাবানকে উনি অভিষিক্ত করেননি। জীবন সয়ান্নে মাওলানা অভিষিক্ত করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াকে উনি এ কারণে অভিষিক্ত করে উনি বলেছিলেন, ওনার যে জীবনী লেখো তাদের কাছে দেখো বাড়ি, ওনার যে জীবনী লিখতেন দেখো সাইফুল। আমি ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখেছি, ভারতবর্ষের শাসক দেখেছি, আমি বাংলাদেশ দেখেছি, সমস্ত শাসক দেখেছি। দুনিয়ার এমন কোন দেশ নেই, এমন কোন জনপদ নেই, আমি ঘুরে সব দেখেছি। এমন একজন সৎ নির্লোভ মানুষকে আমার জীবন সয়নে এই বাংলাদেশকে দেখার জন্য আমি কাকে অভিষিক্ত করে যাবি। উনি শুধু নেতাই ছিলেন না, উনি বীর হিসাবে, আধ্যাত্মিক নেতা হিসাবে ওনার সন্তান, ওনার কন্যা, ওনার আত্মীয়, ওনার পরিজন কাউকে তার এই বীরত্ব নেতৃত্ব না দিয়ে উনি দিয়ে গেলেন বাংলাদেশ সুরক্ষিত থাকবে। কার নেতৃত্বে উনি নির্বাচিত হলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার যে রাজনীতি সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ বিরোধী রাজনীতি, ওনার যে নির্বাচনী প্রতীক ধানের শীষ, ওনার যে আদর্শের লড়াই, সে লড়াই ও আর সেই লড়াই তুলে দিয়ে গেলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া। বাংলাদেশ পৃথিবীর এই মানচিত্রে এক সংকট এবং বিপদ সংকুল একটা জনপদে আমরা প্রায় 18 কোটি মানুষ বাস করি। পৃথিবীর মধ্যে 8ম বৃহত্তর একটা জনগোষ্ঠীর এই দেশ। এই যদি আমি এই ভূখণ্ডের সাথে জনগণের হিসাব মিলাই, তাহলে পৃথিবীর অন্যতম প্রধান দেশ হয় বাংলাদেশ। এক বিচিত্র এক দেশ, এতগুলো মানুষ এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে কি করে তারা বসবাস করছে, কি করে এখানে খাদ্য জুটছে, কি করে এই দেশটা পরিচালিত হচ্ছে। এই মাওলানা বিশ্বাস করতেন এই দেশ হবে পৃথিবীর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনকারী। মাওলানার এই ভবিষ্যৎবাণী যার হাতে দিয়েছিলেন ক্ষমতা এবং রাজতন্ত্রে সিদ্ধ করেছিলেন শহীদ জিয়া মাত্র 3.5 বছর সময়কালে বাংলাদেশকে সত্যিকার অর্থেই ঘুরে দাঁড়ানোর মতো একটা দিশা দিয়েছিলেন। প্রায় 2 কোটি থেকে 2 কোটি মানুষ আজকে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য গিয়েছে, তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের এখন টিকে থাকার প্রধান অবলম্বন এবং প্রধান আয়। বাংলাদেশকে যখন বস্ত্রহীন, এই দেশে একদিন মুসলিম শিল্প ছিল, এই দেশে একদিন তাঁত সমৃদ্ধ শিল্প ছিল, এই দেশে একদিন শিক্ষা সংস্কৃতিতে অগ্রগতি ছিল। দুনিয়ার সমস্ত জায়গায় বলে শহীদ রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশে বস্ত্র খাতের নতুন যুগের সূচনা করেছিলেন। গার্মেন্টস শিল্পে এখন প্রায় 40 থেকে 50 লক্ষ নারী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এবং বাংলাদেশে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। 7.5 কোটি মানুষের দেশে দুর্ভিক্ষে 6.5 লক্ষ মানুষ 1974-এর মৃত্যুবরণকারী এই দেশে খাদ্যের যুগান্তকারী পরিবর্তন ঘটনার সূচনা করেন শহীদ জিয়া। আজকে 18 কোটি মানুষের দেশের খাদ্য যোগানের যদি আমরা পিছনের ইতিহাস ফিরি, তাহলে দেখব শহীদ জিয়া মাওলানা ভাসানীর সেই অভিষেক। মাওলানা ভাসানীর এই অভিষেক আর বৃথা যায়নি। বাংলাদেশ যতবার সংকট করেছে, বাংলাদেশ যতবার দুর্বিপাকে পড়েছে, বাংলাদেশ যখনই পর্যন্ত কোন শত্রু শিবিরের আজকে কালো থাবা পড়েছে, সেই থাবা থেকে
শহীদ জিয়ার সে উচ্চারণ আর তার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতি ধানের শীষ মানুষকে বিজয়ী করেছে। 1991 সালে 9 বছর এরশাদের সামরিক দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার পরে যখন নির্বাচন আসলেন, শেখ হাসিনা ব্যঙ্গ করে বললেন খালেদা জিয়া 10টা সিটে জিতবেন। বাংলাদেশের সাধারণ মানুষ খালেদা জিয়াকে ক্ষমতায় অধিষ্ঠান করার পর বিস্ময়ে হতবাক শুধু আওয়ামী লীগ নয়, তার মুরব্বী ভারত হয়ে যায়। 2001 সালে একাধিক চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় আওয়ামী লীগ গেলেও 1996 সালে 2001 সালে ভূমিদল বিজয়ে আবার জিয়ার দল নির্বাচিত হয়। ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের এই মনোজগৎ বুঝতে পেরে আর কোনো নির্বাচন বাংলাদেশে দেওয়ার সুযোগ নেই। সে কারণে 111 নিয়ে আসলেন। 111-এর পরে 2008, 2014, 2018, 2024 এই একতরফা সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে ফ্যাসিবাদ, দুঃশাসন, অত্যাচারী লুটেরাদের শাসন কায়েম করেছিলেন, এই দুঃশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এবং এই বাংলার মাটি কামড়ে পড়ে থেকে আজকে যে নেত্রী বেগম খালেদা জিয়া উচ্চারণ করেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, মরতে যদি হয় দেশের মাটিতেই মরব। এই মাটি কামড়ে পড়ে থাকা এই নেত্রীর অনুপ্রেরণায় বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা গর্জে ওঠে। 17 বছরের লড়াইয়ের শেষে 18 বছরের জুলাই থেকে আগস্টের 1 মাসের লড়াই প্রায় 1500 তরুণ ছাত্র শ্রমিকের জীবনের বিনিময়ে এক অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশের মানুষের মনে নতুন স্বপ্ন জাগিয়েছে। যে স্বপ্ন জাগিয়েছে বারে বারে মাওলানা ভাসানী। সেই মাওলানা ভাসানীর কাছ থেকে আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে নতুন করে আমাদের এই দেশ গঠন করতে। আমি সংক্ষিপ্তভাবে বলবো, 300 বছর আগে এই বাংলাদেশের যে অর্থনীতির প্রবৃদ্ধি ছিল, সেই প্রবৃদ্ধি ছিল আজকে যে আমেরিকার প্রবৃদ্ধি তার চেয়ে বেশি। সুজলা সুফলা সোনার বাংলাদেশ কবি লিখেছে। বাস্তবিক অর্থে আমরা যদি বলি যে আমেরিকার লটারি ডিভিডি ভিসা পেলে সবাই সেখানে চলে যাবে, নেতা থেকে শুরু করে ধনী সবাই। যদি আর ইউরোপের যে কোনো দেশের ভিসা পায়, এমনকি দুবাইয়ে যাবার সুযোগ পেলে চলে যেতে চায়। অথচ মাওলানা বলে গেছেন এই বাংলার ভূমির নিচে, এই বাংলায় যে অফুরন্ত সম্ভাবনা রয়েছে, এই দেশকে কেন্দ্র করেই পৃথিবীর এক সারা জাগানো বাংলাদেশ গড়ে। 300 বছর আগে যে অর্থনীতির প্রবৃদ্ধি ছিল সেটা পৃথিবীর মধ্যে প্রধান। আর এই আমাদের বেঙ্গল প্রেসিডেন্টই ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আসামকে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে সমৃদ্ধ একটা শাসন কেন্দ্র। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই মুহূর্তে কি চাই? আমরা সবাই মানুষের মতো মানুষের মর্যাদা নিয়ে বাস করতে চাই। আমরা একটি উন্নত দেশের নাগরিক হতে চাই। ক্ষুধা, যন্ত্রণা, অভাব, অপমান, অশিক্ষা, দুঃশাসন, দুর্নীতি, অনাচার, অবিচার মুক্ত একটি সাম্যের বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশের জন্য লড়াই করেছে মুসলিম জননেতা মাওলানা ভাসানী। আজকে যার এই স্মরণ সভায়, তার এই পথ পরিক্রমায়, তাকে যারা স্মরণ করে, তাকে যারা বরণ করে, তাকে যারা শ্রদ্ধা করে, তারাই বাংলাদেশের রাজনীতির মূল ধারা। বাংলাদেশকে পরিবর্তন করার নতুন দিশা দেখিয়েছে জুলাই এবং আগস্ট বিপ্লবে তরুণেরা, শ্রমিকেরা জীবন। আমি নিজে বিশ্বাস করি, শুধু গল্প করার জন্য নয়, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য না, আমি ধীর স্থির ভাবে বিশ্বাস করি বাংলাদেশ আগামী 1 দশকে যদি আমরা সুষ্ঠু, সঠিক, গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ পরিচালনা করতে পারি, যদি অনাচার, অবিচার, দুঃশাসন, বিশৃঙ্খলা যদি আমরা এখানে কমিয়ে শান্তির ভাবে সবাইকে নিরাপদে আইনের যদি রক্ষা কবচ দিতে পারি, বাংলাদেশ 1 দশকের মধ্যে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র। আমি সেই স্বপ্নের একটা বাস্তব উদাহরণ শুনেছিলাম 2005 সালে।
তখন আমি সরকারি একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করি। বাংলাদেশে এসেছিলেন বিশ্ব ব্যাংক, IMF আন্তর্জাতিক মুদ্রা সংস্থা, ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, জাতিসংঘ সহ তাবৎ দুনিয়ার অর্থ ব্যবস্থা পরিচালনা করার সকল সংস্থা বাংলাদেশে গবেষণার জন্য এসেছিলেন। আকাশের শকুন ওড়ে কখন কোথায় গরু মরেছে অথবা কোথায় মরা পড়ে আছে সেটি কি ঠিক আকাশে উঠেই টের পায়। সারা পৃথিবীর সাম্রাজ্যবাদীরা দুনিয়ার কোথায় কি সম্ভাবনা আছে তারা গবেষণা করে দেখে। বাংলাদেশে গবেষণা করে দেখেছিলেন আগামী 1 দশকে 2005 সালে বলেছে পৃথিবীর 8টা ধনী রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র হবে এই বাংলাদেশ। আমরা অনেকেই অসম্ভব বললেও আমি সেদিন নিশ্চিত হয়েছিলাম বক্তৃতাটা অনেক বড় হবে। আমি এর আগেও অনেকবার বলেছিলাম অমিত সম্ভাবনা এই দেশ বাংলাদেশ। সেই সম্ভাবনাকে বিনাশ করার জন্য আমাদের চিরশত্রু আমাদের এক অভিশপ্ত প্রতিবেশী, যে অভিশপ্ত প্রতিবেশী আমাদের ভাগ্য বিলম্বিত সাথী, যে আমাদের যখনই কোনো ভালো সম্ভাবনা দেখে তখনই আমাদেরকে পিছিয়ে দেয়। সেই সাপলুডু খেলার গল্পের মতো আমাদের অগ্রগতি বারবার তারা বাধাগ্রস্ত করছে, পিছনে ঠেলে দিচ্ছে। এরপরেও এই জাতি বারবার লড়াই বিজয়ী হয়ে প্রমাণ করেছে এই জাতিকে পরাভূত করা সম্ভব নয়। এই জাতি পরাভব মানবে না। আগামী 1 দশকের মধ্যে যদি এই 99 বিলিয়ন ডলার যদি চুরি না হতো পৃথিবীর ইতিমধ্যে ধনী রাষ্ট্র হয়ে যেতে পারে। ভারত এবং অন্যান্য পরাশক্তি যারা আওয়ামী লীগের সাথে কোলাবোরেটর করে আমাদের যে সর্বনাশ করেছে, যে আমাদের সমৃদ্ধি অগ্রগতি যে বাধাগ্রস্ত করেছে, এই পাপ এবং এই অপরাধের শাস্তি এদেশের মানুষের কাছে সে পেয়ে গেছে। ভাগ্যহত বিলম্বিত এক ক্ষমতাহারা, এক অপমানিত এক জাতিগোষ্ঠীর মতো তারা ভাগ্য বিতাড়িত হয়ে পালিয়ে গেছে। ব্রিটিশের কোলাবোরেটরদের যে শাস্তি হয়নি, পাকিস্তানের বিরুদ্ধে রাজাকার আলবদরদের যে শাস্তি হয়নি, এরশাদের কোলাবোরেটর দোসরদের যে শাস্তি হয়নি, তার যে অনেক অপমান আর অনেক শাস্তি নিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দলবল নিয়ে পালিয়ে যেত। বাংলাদেশের মানুষ বিচার করতে সিদ্ধান্ত নিতে ভুল করে না। এরপরেও আমাদের এই পরিবর্তনের পরেও বিপ্লবের পরে প্রতি বিপ্লব সৃষ্টির জন্য থেমে নেই সেই পরাজিত শক্তি। প্রথম ঢাকা নগর সহ বিভিন্ন শহরে ডাকাতি শুরু করলো প্রশাসন বিপর্যস্ত সেই সুযোগ। এরপরে দ্বিতীয় আনসার বিদ্রোহ রচনা করল, দ্বিতীয় পাহাড়ে সশস্ত্র বিদ্রোহ রচনা করলেন। বন্দর, সড়ক পরিবহন, অফিস আদালত বন্ধ করে জীবন অস্বাভাবিক করে আবার তারা সেই লুটের স্বর্গ রাজ্যে ফিরে আসতে চায়। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ যেমন শান্ত তেমনি তারা প্রয়োজন অশান্ত হতে পারে। এত তরুণেরা জীবন দিতে পারে, এত মানুষ জীবন দিতে পারে। আগস্টের 5 তারিখের আগের দিন পর্যন্ত এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি, কিন্তু আমাদের তরুণেরা, আমাদের শ্রমিকেরা, আমাদের রাজনীতিবিদেরা অকাতরে জীবন দিয়ে অসম্ভবকে সম্ভব করে প্রমাণ করেছে। অতীতের সমস্ত লড়াই যেভাবে বিজয় লাভ করেছে, আর সে কারণেই হতাশার কিছু নেই, নিরাশারও কিছু নেই। সকল অসম্ভবকে সম্ভব করার জন্য সম্মুখে আমরা এগিয়ে যাব। বাংলাদেশ সম্পর্কে আমাদের যে স্বপ্ন, আমরা আমেরিকাতে 2য় শ্রেণীর নাগরিক নয়, ইউরোপ বা দুবাই নয়, আমরা বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করে আমরা সব অপমানের বদলা নিতে চাই, সব না পাওয়ার আমরা পেতে চাই। আমরা সেই বাংলাদেশ যে স্বপ্ন দেখিয়েছে আমাদের মহান নেতা আফ্রো এশিয়ান ল্যাটিন আমেরিকার ভাগ্যহত নিপীড়িত কৃষক শ্রমিক কামার কুমার মুসলিম জনগণের নেতা মাওলানা ভাসানী, তার পথ অনুসরণকারী শহীদ জিয়া, খালেদা জিয়া, আগামী দিনে নেতৃত্ব দেবে তারেক রহমান। একই ধারায় সংগঠিত করে সকল মতের মানুষকে, সকল পথের মানুষকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমতলের মানুষ, পাহাড়ের মানুষ, পক্ষে বিপক্ষে সকল মানুষের জন্য ন্যায় বিচার নিয়ে হাজির হয়ে এই বাংলাদেশকে শান্তির, সমৃদ্ধির, সবাই বাস বুদ্ধির বাংলাদেশ গঠনের জন্য আমরা এগিয়ে যাব।